ওয়েলকাম ফ্রেন্ডস, শতবিশা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা কথা দিয়েছিলাম যে আপকামিং পিএসসি মিসেলেনিয়াস এক্সাম 2023কে লক্ষ্য রেখে টার্গেট 1200 জিকের একটা সিরিজ আমরা আলোচনা করব। সেই সিরিজের আজকে কুইক রিভিশন সেট 4 নম্বরের সেট আমরা আলোচনা করব। আমরা বিগত দিনে আরও 3টি সেট আলোচনা করেছি, যেখানে মডারেট থেকে হাই লেভেলের এমসিকিউ আলোচনা করেছি। আজকের আমরা যে সেটটা নিয়ে এসেছি সেটাও কিন্তু কোশ্চেনগুলো মূলত মডারেট টু হাই লেভেল হবে, অর্থাৎ এখানে কিন্তু ইজি লেভেলের এমসিকিউ খুব কমই আছে। মেনলি আমরা বোঝাতে চাইছি বর্তমানে পিএসসির যে পরীক্ষাগুলো হচ্ছে মূলত যেগুলো গ্র্যাজুয়েট লেভেলের, সেখানে কনসেপচুয়াল প্রশ্নটা বেশি আসছে। ফলে আমরা কনসেপচুয়াল প্রশ্নটা বেশি রেখেছি। যদি আপনি এই প্রশ্নগুলোর স্কোর বেশি করতে পারেন তাহলে কিন্তু আপনি পরীক্ষায় আশা করা যায় অনেকটা এগিয়ে থাকবেন। এরপর আজকে আমরা আসবো টার্গেট 60 ডেজের যে মক টেস্ট চলছে তার কুইক রিভিশন সেটের 4 নম্বর সেটে। কুইক রিভিশন সেটের 4 নম্বর সেট আমাদের আজকে সেটের প্রথম প্রশ্ন 71, অর্থাৎ এর আগে আমরা আরও 70টি প্রশ্ন আলোচনা করেছি। আপনারা যদি চান অবশ্যই সেগুলো দেখে নেবেন। আজকে সেটের প্রথম প্রশ্ন, হ্যাঙ্গিং পার্লামেন্ট সম্পর্কে কোনটি সঠিক? অপশন এ, কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না। অপশন বি, সরকার গড়তে জোট সরকারের প্রয়োজন হয়। অপশন সি, ইউকের সাংবিধানিক ইতিহাসে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল। এবং ডি, ওপরে সবকটি। খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে হ্যাঙ্গিং পার্লামেন্ট। এই ধরনের সংবিধানের কিছু টার্ম যেগুলো কনসেপচুয়াল টার্ম, সেখান থেকে প্রশ্ন আসবে। এই যে হ্যাঙ্গিং পার্লামেন্ট ব্যাপারটা কি, বিষয়টা হচ্ছে এরকমই, কোনো একটি নির্বাচনে, অর্থাৎ ধরে নেওয়া যাক যেটা এবছরের যে নির্বাচনটা হয়েছে আপনারা জানেন, লোকসভা নির্বাচন। আমি 543-এর হিসাবে যাচ্ছি না, কারণ আমরা জানি বর্তমানে লোকসভার যে সিট সেটা হচ্ছে 543। যাই হোক, আমি ধরে নিলাম কোনো একটি লোকসভা তার সিট হচ্ছে 500, অর্থাৎ কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারে তাহলে তাকে সিট পেতে হবে, আসন পেতে হবে এককভাবে 251টি, অর্থাৎ 50%, তার সঙ্গে এক যোগ, অর্থাৎ 251টি। ধরে নেওয়া যাক কোনো একটি নির্বাচনে এই 251টি সিট কোনো দলই পায়নি, তাহলে সেই সময় যে সরকারটা তৈরি হবে সেই সরকারে কিন্তু অন্য দল যারা যারা, হয়তো দেখা গেলো এ একটি দল যে পেয়েছে 230টি, বি একটি দল যে পেয়েছে 40টি, সি একটি দল যে পেয়েছে 20টি, এরকমভাবে ডিই অনেকই কিছু পেয়েছে। তাহলে এই যে এ এবং বি দুজন মিলে জোট করে সরকার করছে, অর্থাৎ এর 230 এবং 40, 270, অর্থাৎ 251 ক্রস করে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি এককভাবে কেউই এই সময়ে সরকার করতে পারছে না। এইটাকে বলা হচ্ছে হ্যাঙ্গিং পার্লামেন্ট। অর্থাৎ যে কোনো সময় এই যে সরকার, তার পতন ঘটতে পারে। কেন? যদি এই যে বি যে 40টা যার আছে সে হঠাৎ করে যদি তাদের যে সমর্থন তুলে নেয় তাহলে কী হবে, বিটা আউট হয়ে গেল। তার মানে 230 যার আছে সে কিন্তু সরকারে থাকতে পারছে না। এই 40টা যে পেয়েছে সে যদি অন্য কারোর সঙ্গে জোট করে, সেক্ষেত্রে তাদের যদি 251 হয়ে যায় তারা আবার সরকার করবে। যাই হোক, যেহেতু ব্যাপারটা একটা স্টেবল নয়, শুধু এটাকে হ্যাঙ্গিং পার্লামেন্ট বলে চিহ্নিত করা হয়েছে। এটা হলো মেন বিষয়, অর্থাৎ নির্বাচনে কোনো দলই ম্যাজিক ফিগার যেটা সেটা ক্রস করতে পারছে না, অর্থাৎ হাফের বেশি পাচ্ছে না। তাহলে প্রথম অপশন যেটা আছে যে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, অবশ্যই এটা সঠিক। অর্থাৎ যখন কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, অর্থাৎ ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারে না, তখন সেটাকে বলা হবে হ্যাঙ্গিং পার্লামেন্ট। নেক্সট, সরকার করতে জোট সরকারের প্রয়োজন হয়। অবশ্যই যখনই কোনো দল, ওই যে বললাম 251টা কেউই পাচ্ছে না, পরে সরকার তো একটা করতেই হবে। সেক্ষেত্রে একটা দল, দুটো দল, তিনটে দল, এইভাবে জোট তৈরি হবে। সেটা 3টে দলের হতে পারে, 5টা দলের হতে পারে। ফলে জোট সরকারের প্রয়োজন হচ্ছে। তাহলে এটাও হ্যাঙ্গিং পার্লামেন্টের একটা বিষয়। 3 নম্বর যেটা দিয়ে যে ডেটাটা, সেটা হচ্ছে ইউকের ইতিহাসে, অর্থাৎ ইউকের সাংবিধানিক ইতিহাসে এই হ্যাঙ্গিং পার্লামেন্ট বিষয়টা বাই কনসেপ্টটা, বাই ওয়ার্ডটা প্রথম নিয়ে আসা হয়েছিল, যে সেটা হচ্ছে ইউকে থেকে, ইউকে কনস্টিটিউশনালে। ফলে 3টে বিষয়ই ঠিক। ফলে আমরা বুঝতে পারলাম আজকে যে হ্যাঙ্গিং পার্লামেন্ট মানে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, 2-3টে দল মিলিয়ে বা 4-5টা দল মিলিয়ে সরকার তৈরি করবে, এবং ইউকের সাংবিধানিক ইতিহাসে এটি প্রথম ব্যবহার করা হয়েছিল। ফলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপরে সবকটি। প্রসঙ্গত বলে রাখা ভালো, আমাদের যে রিসেন্ট লোকসভা নির্বাচন হলো এবং যার 18তম লোকসভা তৈরি হলো, সেটাতে কিন্তু মনে রাখতে হবে সেখানে যে সরকারটা তৈরি হয়েছে এটা কিন্তু অবশ্যই হ্যাঙ্গিং পার্লামেন্টের কনসেপ্টে। অর্থাৎ এখানে কিন্তু কোনো দলই ম্যাজিক ফিগার যেটা সেটা ক্রস করতে পারেনি। ফলে
একটা জোট সরকার মিলে সরকার তৈরি করেছে। এটাও কিন্তু হ্যাঙ্গিং পার্লামেন্টের একটা উদাহরণ। নেক্সট আমরা আসবো পরবর্তী প্রশ্নে। আজকে সেটা 2 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের বৃহত্তম র্যামসার সাইট কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ সুন্দরবন, অপশন বি পূর্ব কলকাতা জলাভূমি, অপশন সি চিল্কা, অ্যান্ড ডি চুপি পাখিরালয়। এই র্যামসার সাইটটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ র্যামসার সাইট থেকে আপনার কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ রিসেন্ট যে সমস্ত র্যামসার সাইট যুক্ত হচ্ছে তাদের নাম বা কতগুলি র্যামসার সাইট এই মুহূর্তে রয়েছে, এবং স্ট্যাটিক জিকে রেসপেক্টেও পড়তে হবে যে বৃহত্তম র্যামসার সাইট কোনটি, ভারতে বৃহত্তম র্যামসার সাইট কোনটি, পশ্চিমবঙ্গের কটি আছে, সেগুলো কবে র্যামসার সাইটের স্বীকৃতি পেয়েছে, বিশ্বের রেসপেক্টে সবথেকে র্যামসার সাইট বড় কোথায় বা প্রথম কোনটা হয়েছিল, এরকম প্রশ্ন আসে। তাহলে পশ্চিমবঙ্গের বৃহত্তম র্যামসার সাইট কোনটি সেটা জানার আগে যে বিষয়গুলো জানা দরকার সেটা হচ্ছে আমাদের এখানে অপশনে রয়েছে সুন্দরবন, পূর্ব কলকাতা জলাভূমি, চিল্কা এবং চুপি পাখিরালয়। এই চিল্কা তো আমরা ভালো করে জানি যে এটা পশ্চিমবঙ্গের নয়, তাহলে এটা প্রথমেই বাদ দিয়ে দিলাম। সুন্দরবন 2019 সালে র্যামসার সাইটের স্বীকৃতি পায়। পূর্ব কলকাতা জলাভূমি এটা 2002 সালে র্যামসার সাইটের স্বীকৃতি পায়। চুপি পাখিরালয় যেটা পূর্ব বর্ধমানে অবস্থিত, এটা কিন্তু কোনোভাবেই র্যামসার সাইট নয়। ফলে আমরা বুঝতেই পারছি যে এই দুটোর মধ্যে কোনো একটি হবে। প্রসঙ্গত বলে রাখা ভালো, ওয়েস্ট বেঙ্গলের বর্তমানে 2টি র্যামসার সাইট রয়েছে, একটা ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডস আর একটা হচ্ছে সুন্দরবন। ফলে আমরা বুঝতেই পারছি বৃহত্তম হবে অবশ্যই অপশনে সুন্দরবন, অর্থাৎ পশ্চিমবঙ্গের বৃহত্তম র্যামসার সাইট হলো সুন্দরবন। তাহলে ক্ষুদ্রতম কোনটা? অবশ্যই পূর্ব কলকাতা জলাভূমি। আর একটা বিষয়, বর্তমানে সুন্দরবন র্যামসার সাইট হিসেবে স্বীকৃত পাওয়ার পর শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, ভারতেরও বৃহত্তম র্যামসার সাইট হচ্ছে সুন্দরবন। যদি ইন্ডিয়ার রেসপেক্টে বলতো সেক্ষেত্রেও বৃহত্তম হতো সুন্দরবন। আর প্রথম র্যামসার সাইট ভারতবর্ষের ক্ষেত্রে সেটা হচ্ছে চিল্কা। ঠিক এরকমভাবে আরেকটা প্রশ্ন আসে যে সবথেকে ছোটো র্যামসার সাইট কোনটা, তখন হবে রেণুকা জলাভূমি, সেটা হচ্ছে সবথেকে ছোটো র্যামসার সাইট ভারতের রেসপেক্টে। নেক্সট আমরা এলাম 73 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নদী মোহনা তৈরি করেছে অর্থাৎ এস্চুয়ারি ফর্ম করেছে কোন নদী? অপশন এ মহানদী, অপশন বি গোদাবরী, অপশন সি কৃষ্ণা, অ্যান্ড ডি নর্মদা। মোহনা এবং বদ্বীপ দুটো কনসেপ্ট আপনাকে জানতে হবে, এস্চুয়ারি এবং ডেল্টা, এই দুটো বিষয় আপনাকে জেনে রাখতে হবে। আমরা ছোটোবেলায় জিওগ্রাফি পড়ার সময় 8-9-এ এস্চুয়ারি এবং ডেল্টা কখন তৈরি হয়, কীভাবে তৈরি হয় পড়েছিলাম। যাই হোক, আজকে আমরা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো যে কারা কারা মোহনা তৈরি করে এবং কারা কারা বদ্বীপ তৈরি করে। আমরা যদি ভারতের যে ম্যাপটা নিচের পোর্শনটা ভাবতে পারি এভাবে, সেক্ষেত্রে আমরা দেখব এইখানে আছে বে অফ বেঙ্গল এবং এখানে আছে আরাবিয়ান সি, এবং এটাকে বলা হচ্ছে অবশ্যই ইস্ট ফ্লোয়িং রিভার এখানে যেগুলো এসে পড়ছে, আর এখানে যেগুলো এসে পড়ছে সেগুলোকে বলা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার। মনে রাখতে হবে যেগুলো বে অফ বেঙ্গলে পড়ছে যে রিভারগুলো, সেগুলো সবাই ডেল্টা ফর্ম করে অর্থাৎ বদ্বীপ তৈরি করে, এখানে ডেল্টা, এইভাবে মনে রাখুন। আর যেগুলো আরব সাগরে পড়ছে, আরাবিয়ান সিতে পড়ছে, সেগুলো সবই কিন্তু মোহনা তৈরি করছে। আমরা জানি যে মোহনা মানে একটা ক্ষুদ্র জলাশয়, আর ডেল্টা বলতে বোঝায় একটা স্থলভাগ, অর্থাৎ যেখানে নদী এবং সমুদ্রের যে মিলনস্থল সেখানে কিন্তু একটা স্থলভূমি রয়েছে, সেটাকে ডেল্টা বলা হচ্ছে। আর জলাভূমিতে যখন মিলিত হচ্ছে, জলাশয় থাকছে, তখন সেটা মোহনা হচ্ছে। যাই হোক, এই মোহনা সৃষ্টির কারণ বা বদ্বীপ সৃষ্টির কারণটা আলাদা, সেটা আমরা জানার দরকার নেই। আমরা সহজভাবে ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো, যে কোনো রিভার যখনই দেখবেন আপনি ইস্ট ফ্লোয়িং রিভার এবং বঙ্গোপসাগরে এসে পড়ছে, তখনই জানবেন এটা হচ্ছে বদ্বীপ তৈরি করবে। আর যখনই যে কোনো রিভার আরব সাগরে এসে পড়বে, তখন জানবেন সেটা মোহনা তৈরি করবে। তাহলে আমরা বুঝতেই পারছি এবার কোন নদী মোহনা তৈরি করছে। আমরা যদি দেখি যে মহানদী হচ্ছে ইস্ট ফ্লোয়িং রিভার, তাহলে এটা হবে না। গোদাবরীও ইস্ট ফ্লোয়িং রিভার, কৃষ্ণাও ইস্ট ফ্লোয়িং রিভার, একমাত্র নর্মদা আমরা জানি এই নর্মদা এখানে পতিত হয়েছে, এই নর্মদা হচ্ছে ওয়েস্ট ফ্লোয়িং রিভার, অর্থাৎ নর্মদা ইজ দ্য রাইট আনসার, অর্থাৎ নর্মদাতে মোহনা তৈরি হয়েছে। ঠিক প্রশ্নটা এমভাবে আসতে পারতো যে নিম্নলিখিত কোন নদীতে বদ্বীপ তৈরি হয়নি, তখন উত্তর হতো নর্মদা, বাকিগুলোর ক্ষেত্রে বদ্বীপ তৈরি হয়েছে যেহেতু এগুলো ইস্ট ফ্লোয়িং। নেক্সট আমরা এলাম 74 নম্বর প্রশ্নে, 1909 সালে পাস হওয়া আইনটির নাম কী? অর্থাৎ 1909 সালে যে বিলটি পাস হলো, আইন পাস হলো, তার নাম কী? অপশন এ মরলো মিন্টো সংস্কার, অপশন বি মন্টেগু চেমসফোর্ড সংস্কার, অপশন সি আরউইন ডিক্লারেশন, অ্যান্ড ডি রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন। আমাদের ক্ষেত্রে যে ভারত শাসনের আইনগুলো ছিল সেগুলো কিন্তু মনে রাখতে হবে, একদম সেই 1774 থেকে 1935 পর্যন্ত, প্রতিটি ইম্পর্ট্যান্ট।
এবং 1935 সালে যে ফিচার সেটাও খুব ইম্পর্টেন্ট, দেখে রাখবেন। আমরা জানি যে 1909 সালে যেটা পাস হয়েছিল তার নাম হচ্ছে মরলো মিন্টো সংস্কার। আর মন্টেগু চেমসফোর্ড কিসের জন্য বিখ্যাত না, এটা হচ্ছে 1919 পাস হয় মন্টেগু চেমসফোর্ড সংস্কার। এগুলো তো আলাদা অ্যাক্ট রয়েছে, এগুলো আলাদা ব্যাপার, এগুলো ভারত শাসন আইনের মধ্যে পড়ছে না। মরলো মিন্টো সংস্কারও ভারত শাসন আইনের একটা ভাগ এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কারও ভারত শাসন আইনের একটা ভাগ। এই মরলো মিন্টো সংস্কার আমরা জানি যে এই সময় যে সংস্কারটা হয়েছিল সেটা মূলত করেছিলেন লর্ড মিন্টো, অর্থাৎ তখন ভাইসরয় ছিলেন মিন্টো এবং মরলো ছিলেন তার সচিব, সেক্রেটারি। এবং এই মরলো মিন্টো সংস্কারই প্রথমবারের জন্য সেপারেট ইলেকটোরেট ফর মুসলিম এই বিষয়টি আনা হয়। আর মন্টেগু চেমসফোর্ড সংস্কার যেটা 1919, সেখানে প্রথমবারের জন্য ডায়ার্কি ইন প্রভিন্স এই বিষয়টি কিন্তু নিয়ে আসা হয়েছিল, ডায়ার্কি ইন প্রভিন্স। নেক্সট আমরা এলাম 75 নম্বর প্রশ্ন, একটা ক্যারেক্টার এবং তার স্রষ্টার ওপর থেকে। মিতিন মাসি চরিত্রের স্রষ্টা কে? অপশন এ নলিনী দাস, অপশন বি সত্যজিৎ রায়, অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, অ্যান্ড ডি সুচিত্রা ভট্টাচার্য। মিতিন মাসি খুব একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মূলত এটা একটা মহিলা ক্যারেক্টার, ডিটেকটিভ মহিলা ক্যারেক্টার। মিতিন মাসি যদি গল্পগুলো আপনি পড়েন দেখবেন একটা কাল্পনিক খুব চরিত্র, ডিটেকটিভ ক্যারেক্টার, মহিলা ক্যারেক্টার। এবং এই চরিত্রের স্রষ্টা হলেন অপশন ডি সুচিত্রা ভট্টাচার্য। আর ঠিক এক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে নলিনী দাস, ইনিও কিন্তু একটি মহিলা ডিটেকটিভ চরিত্র সৃষ্টি করেছিলেন যাকে বলা হতো গন্ডালু, গোয়েন্দা গন্ডালু। এটা অনেকটা সেই পাণ্ডব গোয়েন্দার মতো যেখানে 5 জন ছিল, আর এখানে ছিল 4 জন। গোয়েন্দা গন্ডালুতে ছিলেন 4 জন, অবশ্যই 4 জন মহিলা। সেটা তৈরি করেছিলেন নলিনী দাস। সত্যজিৎ রায়ের তো আমরা জানি ফেলুদা, এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়েরও আমরা জানি ব্যোমকেশ বক্সী। এই যে মিতিন মাসি ক্যারেক্টারটা, এটা আমরা যদি গত 3-4 বছর আগেও জি বাংলা সিরিয়াল হতো গোয়েন্দা গিন্নি, সেই যে গোয়েন্দা গিন্নির যে কনসেপ্টটা আর এই মিতিন মাসির যে কনসেপ্টটা, ব্যাপারটা প্রায় একই। যদি আমরা দেখে থাকেন বা পড়ে থাকেন গল্পটা তাহলে বুঝতে পারবেন। নেক্সট এলাম আমরা 76 নম্বর প্রশ্ন, এবং খুব সহজ প্রশ্ন। ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি? অপশন এ টি.এস. শিবজ্ঞানম, অপশন বি ডি.ওয়াই. চন্দ্রচূড়, অপশন সি কে.এস. মেনন, অ্যান্ড ডি রাজীব কুমার। এটা প্রত্যেকে জানেন, খুব কমন প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্সের রেসপেক্টে এই ধরনের প্রশ্ন আসবে যে বর্তমানে কে কোন পদে আছে দেখে রাখবেন। তার রাইট আনসার হবে অপশন বি ডি.ওয়াই. চন্দ্রচূড় হচ্ছেন বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এই বিষয়ে হয়তো আমার সঙ্গে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু যারা প্রিপারেশানটা সেইভাবে এই মুহূর্তে রেডি করতে পারেননি কারেন্ট অ্যাফেয়ার্সটা, তারা বর্তমানে বিভিন্ন জায়গায় আমরা যারা যে পড়েন বা যার কাছ থেকে আপনারা বুদ্ধি নেন, তারা হয়তো অনেক কিছু আপনাকে কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করতে বলবে এই 1-1.5 মাসের জন্য। আমি আপনাদের রিকোয়েস্ট করব ওই সমস্ত না ভেবে আপনি যদি জাস্ট এই কদিনের জন্য বর্তমান কে কোন পদে আছেন এই কটা পড়ে রাখুন। বিভিন্ন যে খেলাগুলো রিসেন্ট হয়ে গেল তার বিভিন্ন প্রাইজ কারা পেলেন, বা পরবর্তী যে খেলাগুলো কোথায় হবে তার ভেন্যুগুলো কোথায় সেগুলো দেখে রাখুন। পুরস্কার যেগুলো পেয়েছে রিসেন্ট, নোবেল, অ্যাবেল, পুলিৎজার, প্রিৎজার, এই ধরনের যেগুলো সাধারণ বিষয় সেগুলো দেখে রাখুন। দেখবেন সেখান থেকে যদি প্রশ্ন আসে আপনি 2-1টা পাবেনই। আপনি যদি এখন সে পুনরায় মাস ওয়াইজ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাচিভার্স বই বা অন্য কোনো কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ থেকে পড়তে থাকেন, তাহলে আলটিমেট আপনি কোনো কিছুই মুখস্থ করতে পারবেন না এবং পরীক্ষার হলে একটাও উত্তর দিতে পারবেন না। নেক্সট কোশ্চেন নাম্বার 77, হিলটন ইয়ং কমিশনের সুপারিশের ভিত্তিতে নিম্নলিখিত কোন ব্যাংকটি তৈরি হয়? খুব ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন ব্যাংক বিভিন্ন কমিশনের সুপারিশে তৈরি হয়েছিল আমরা জানি, সেখান থেকেও প্রশ্ন আসতে পারে। অপশন এ এসবিআই, অপশন বি আরবিআই, অপশন সি এক্সিম ব্যাংক, অ্যান্ড ডি নাবার্ড। আমরা জানি যে হিলটন ইয়ং কমিশন যেটা খুব গুরুত্বপূর্ণ কমিশন ছিল, যেটা নিয়োগ হয়েছিল 1934, এবং এই হিলটন ইয়ং কমিশনের সুপারিশই তৈরি হয়েছিল আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবং এই রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়া অ্যাক্ট যেটা 1934 সেই অনুযায়ী তৈরি হয়েছিল এবং এটা চালু হয়েছিল। যদি বলে আরবিআই কবে থেকে চালু হয় বা প্রতিষ্ঠা হয়, তখন উত্তর হবে কিন্তু 1935। কিন্তু এই কমিটি বা কমিশন বা আরবিআই অ্যাক্ট যেটা, সেটা কিন্তু 1934 সালে চালু হয়েছিল, আর প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। আর একটা প্রশ্ন আসে এখান থেকে যে আরবিআই কবে ন্যাশনালাইজ হয়, তখন হবে 1949। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে আসে যে নাবার্ড লিখেছি, এটাও কিন্তু একটা কমিটি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে শিব রমন কমিটি। শিব রমন কমিটির মাধ্যমে মনে রাখতে হবে এই নাবার্ডের তৈরি হয়েছিল। অর্থাৎ যেমন আমরা দেখলাম হিলটন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই হলো,
ঠিক শিবরামন কমিটির সুপারিশে নাবার্ড এটা তৈরি হয়েছিল। এরকম প্রশ্ন আছে, নাবার্ড কিসে লোন দেয়, এ ধরনের প্রশ্ন আছে, বা এক্সিম ব্যাংকের কাজ কি, এভাবেও প্রশ্ন আছে। নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার 78, মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? অপশন এ 31 জোড়া, অপশন বি 12 জোড়া, অপশন সি 31টি অ্যান্ড ডি 12টি। মনে রাখতে হবে এই সুষুম্না স্নায়ু এবং করটীয় স্নায়ুর সংখ্যা কত, এটা থেকে কিন্তু বহুবার প্রশ্ন আসে, বিশেষত পিএসসির বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্ন আসে। ফলে এটা মনে রাখতে হবে যে মানবদেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো 31 জোড়া, 31টি নয়। ঠিক করটীয় স্নায়ুর সংখ্যা হচ্ছে অবশ্যই 12 জোড়া, এটা থেকেও প্রশ্ন আসতে পারে। নেক্সট আমরা এলাম একটা কনসেপচুয়াল প্রশ্ন, কারণ এখান থেকে প্রশ্ন আসে লেন্স বা আই ডিজিজ যেগুলো, সেখান থেকে। 79, মায়োপিয়া সমস্যা সমাধানের জন্য কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? অপশন এ উত্তল লেন্স, অপশন বি অবতল লেন্স, অপশন সি যে কোনো একটি অ্যান্ড ডি কোনোটিই নয়। তাহলে আমাকে প্রথমেই জানতে হবে যে মায়োপিয়া আসলে কি। মায়োপিয়ার ক্ষেত্রে অর্থাৎ কারো যদি চোখে মায়োপিয়া হয়, সে কী করতে পারবে? দূরের জিনিসটা দেখতে পাবে, কিন্তু কাছের জিনিস সে দেখতে পাবে না। এই কনসেপ্টটা প্রথমে আপনাকে বুঝতে হবে। দূরের জিনিস যেহেতু সে দেখতে পাচ্ছে এবং কাছের জিনিস সে দেখতে পাচ্ছে না, তখন সেটাকে বলা হচ্ছে মায়োপিয়া। এখান থেকে প্রশ্ন আসে যে মায়োপিয়া কী, তখন মনে রাখতে হবে মায়োপিয়া হলো কাছের জিনিস দেখতে না পাওয়ার যে রোগ, সেটা হচ্ছে মায়োপিয়া। যেহেতু কাছের জিনিস দেখতে পাচ্ছে না, ফলে আমরা বুঝতেই পারছি এখানে ব্যবহার করতে হবে অবতল লেন্স, উত্তল লেন্স নয় কিন্তু। তাহলে মায়োপিয়া সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করব অবশ্যই অপশন বি অবতল লেন্স। কারণ অবতল লেন্স যেহেতু চোখের দিকে বক্র ভাবটা থাকে, ফলে এই যে ফোকাল লেন্থ সেটা কমে যায়, ফলে আমরা কাছের জিনিসটা দেখতে পাবো। অর্থাৎ মায়োপিয়া সমস্যা সমাধানের জন্য আমরা ব্যবহার করব অবতল লেন্স। নেক্সট এলাম 80 নম্বরের প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কতদিন তার পদে থাকতে পারেন? অপশন এ 5 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 65 বছর বয়স পর্যন্ত, অ্যান্ড ডি সংবিধানে উল্লেখ নেই। খুব একটা কনসেপচুয়াল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাটর্নি জেনারেল আমরা জানি যে ভারতবর্ষের হাইয়েস্ট ল অফিসার, এনাকে নিয়োগ করেন প্রেসিডেন্ট, এবং ইনি কোনো কক্ষের সদস্য না হয়েও কোনো সেই কক্ষে উপস্থিত হয়ে তার বক্তব্য রাখতে পারেন, এটাও একটা তার বিশেষ অধিকার। মনে রাখতে হবে অ্যাটর্নি জেনারেল যে কতদিন তার পদে থাকবেন সেটা অন্যান্য যে পদগুলো রয়েছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ক্যাগ, এই সমস্ত বিষয়ের মধ্যে উল্লেখ করা নেই। সংবিধানে কোনো নির্দিষ্ট টেনিওর উল্লেখ করা নেই অ্যাটর্নি জেনারেলের ক্ষেত্রে। ফলে রাইট আনসার হবে অপশন ডি, সংবিধানে উল্লেখ নেই। সংবিধানে যেটা লেখা আছে সেটা হচ্ছে ইনার যে টেনিওর সেটা নির্ভর করছে প্লেজার অফ প্রেসিডেন্টের উপর। ফলে আমরা বুঝতেই পারছি প্রকৃতপক্ষে সংবিধানে কোনো উল্লেখ নেই যে অ্যাটর্নি জেনারেল কতদিন তার পদে থাকতে পারবেন বা কবে তিনি রিটায়ার্ড করবেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 81, অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে? অপশন এ বিডি সাভারকার, অপশন বি বাল গঙ্গাধর তিলক, অপশন সি চিত্তরঞ্জন দাস, অ্যান্ড ডি অরবিন্দ ঘোষ। মনে রাখতে হবে যে অভিনব ভারত প্রতিষ্ঠা হচ্ছে 1904 সালে। এই 1900 সালটা খুব ইম্পর্টেন্ট, আমরা জানি এই সময় বিভিন্ন গুপ্ত সমিতি তৈরি হবে মহারাষ্ট্রে, বাংলায়, পাঞ্জাবে। যাই হোক, সে অভিনব ভারত তৈরি হলো 1904 সালে, এবং এই অভিনব ভারত 1904 সালে তৈরি হওয়ার আগে আর একটা সমিতি সে সময় তৈরি হয়েছিল, যার নাম হচ্ছে মিত্র মেলা। এই যে মিত্র মেলা, এই মিত্র মেলা যিনি তৈরি করলেন তিনি অভিনব ভারত তৈরি করলেন। অবশ্যই রাইট আনসার হবে অপশন এ বিডি সাভারকার। বিনায়ক দামোদর সাভারকার মিত্রমেলা এবং অভিনব ভারত তৈরি করলেন। প্রথমে তিনি তৈরি করেছিলেন মিত্রমেলা, পরবর্তী সময় এটা হয় অভিনব ভারত। নেক্সট কোশ্চেন নাম্বার 82, 1872 সালে পাস হওয়া 3 আইনে কার ভূমিকা ছিল? অপশন এ রাজা রামমোহন রায়, অপশন বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন সি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অ্যান্ড ডি কেশবচন্দ্র সেন। যদি আমরা সালটা লক্ষ্য করি কত আছে 1872, ফলে সহজেই আমরা এলিমিনেশন করে দিতে পারি যে রাজা রামমোহন রায় হবে না, কারণ আমরা জানি রাজা রামমোহন রায় এর অনেক আগে দেহত্যাগ করেন। তাহলে এই সময় ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং কেশবচন্দ্র সেন। আমরা জানি এই যে 3 আইন যেটা 1872 সালে পাস হলো, যেটাকে বলা হয় অ্যাক্ট 3, এটা মূলত হয়েছিল ব্রাহ্ম সমাজের আন্দোলনের ফলে। ফলে আমরা বুঝতেই পারছি এদের মধ্যে ব্রাহ্ম সমাজের সঙ্গে ডিরেক্ট যুক্ত ছিলেন কেশবচন্দ্র সেন। এবং আমরা এটাও জানি যে 3 আইন যেটা, সেটা হচ্ছে বাল্যবিবাহ হবে না, বহু বিবাহ যেটা, সেই বহু বিবাহ হবে না, আর যেটা হবে সেটা হচ্ছে বিধবা বিবাহ হবে। অর্থাৎ এই 3টা আইন করা হলো, অর্থাৎ ছোটো আন্ডারের যে বিবাহ সেটা হবে না,
পলিগ্যামি যেটা বহুবিবাহ সেটা হবে না, কিন্তু উইডো রিম্যারেজ যেটা সেটা হবে। এই 3 আইনটাকে একসঙ্গে বলে দেওয়া হলো 3 আইন। এবং এটা মূলত যেটা করেছিলেন, যার আন্দোলনের দ্বারা এটা হয়েছিল, সেটা হচ্ছে অবশ্যই ব্রাহ্ম সমাজের সেই সময়কার অন্যতম প্রতিনিধি, তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন। যদিও আমরা পরবর্তী সময় জানি যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়, কারণ সেই সময় কেশবচন্দ্র সেনের কন্যার সঙ্গে এমন একজনের বিবাহ হয়, তখন সেই সময় কেশবচন্দ্র সেনের কন্যার বয়স কম ছিল। যাক, এই নিয়ে অনেক বিতর্ক আছে, ইতিহাস বইগুলো পড়লে আমরা দেখতে পাবেন। যাই হোক, আমরা আজকে জানলাম যে 1872 সালে পাস হওয়া 3 আইনের ভূমিকা ছিল কেশবচন্দ্র সেনের। নেক্সট আমরা এলাম কোশ্চেন নাম্বার 83। মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? অপশন এ রাজগৃহ, অপশন বি পাটলিপুত্র, অপশন সি বৈশালী, অ্যান্ড ডি উজ্জয়িনী। আমরা জানি ভালো করি যে মগধের যে প্রথম বংশ হর্ষঙ্ক বংশ, সেই হর্ষঙ্ক বংশের প্রথম যে রাজা ছিলেন বিম্বিসার, সেই বিম্বিসার কিন্তু তার রাজধানী স্থানান্তর করেছিলেন রাজগৃহতে। ফলে আমরা বুঝতেই পারছি মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহতে। পরবর্তী সময়ে আমরা দেখব যে তিনি পাটলিপুত্র নগরের সৃষ্টি করেন এবং পরবর্তী সময়ে মগধের রাজধানী হয় পাটলিপুত্রতে। এটাও প্রশ্ন আসতে পারে যে পাটলিপুত্র নগরের পত্তন কে করেন, তখন হবে উদয়ন বা উদয়ী। নেক্সট আমরা ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তৃতি কত? তো পশ্চিমবঙ্গের যে উত্তর দক্ষিণের ডিস্টেন্সটা কত? অপশন এ 630 কিলোমিটার, অপশন বি 320 কিলোমিটার, অপশন সি 1200 কিলোমিটার, অ্যান্ড ডি 520 কিলোমিটার। মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গে আমরা যদি ম্যাপটা দেখি সেক্ষেত্রে দেখব উত্তর দক্ষিণটা বেশি লম্বা এবং পূর্ব পশ্চিমটা অনেকটা কম। এবং মনে রাখতে হবে যে পূর্ব পশ্চিমের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 320 কিলোমিটার এবং উত্তর দক্ষিণের দৈর্ঘ্য হচ্ছে 623 কিলোমিটার। তো আমরা বুঝতেই পারছি এখানে 623-এর কাছাকাছি যে 630, তো রাইট আনসার হবে অপশন এ। পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তৃতি হলো 630 কিলোমিটার। যদি বলতো পূর্ব পশ্চিমের, তখন হতো 320 কিলোমিটার। নেক্সট আমরা এলাম 85 নম্বর প্রশ্নে। কোবাল্টের উপস্থিতি কোন ভিটামিনে লক্ষ্য করা যায়? অপশন এ ভিটামিন B12, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন কে, অ্যান্ড ডি ভিটামিন বি। প্রশ্নটা অন্যভাবেও আসে, অনেক পরীক্ষায় দেখা যায় যে আমাদের শরীরে কোবাল্টের চাহিদা মেটাতে কোন ভিটামিন আমাদেরকে গ্রহণ করতে হবে। অর্থাৎ সেই ব্যাপারটা একই যে কোবাল্ট কোন ভিটামিনে থাকে। আমরা যদি এই যে ভিটামিনগুলো রয়েছে সেই ভিটামিনের রাসায়নিক নামগুলো মনে রাখতে পারি, তাহলে কিন্তু এটা বুঝতে পারবো। আমরা জানি ভিটামিন যে B12 রয়েছে তার রাসায়নিক নামই হচ্ছে সায়ানোকোবালামাইন। অর্থাৎ এইখান থেকে আমরা বুঝতে পারছি সায়ানোকোবালামাইন অর্থাৎ কোবাল্ট। অর্থাৎ আমরা প্রথমেই বুঝে গেলাম ভিটামিন B12-এর মধ্যে আছে কোবাল্ট। দ্য রাইট আনসার হবে ভিটামিন B12 অর্থাৎ অপশন এ। নেক্সট আমরা এলাম 86 নম্বর প্রশ্ন এবং একটা ডে রিলেটেড। জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? অপশন এ 26শে নভেম্বর, অপশন বি 26শে ডিসেম্বর, অপশন সি 26শে জানুয়ারি, অ্যান্ড ডি 25শে জানুয়ারি। আমরা জানি যে 26শে নভেম্বরটাকে কী বলা হয়? সংবিধান দিবস অর্থাৎ কনস্টিটিউশনাল ডে। কারণ আমরা জানি যে এই দিন 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ করা হয়েছিল। এছাড়া আমরা জানি যে 26শে জানুয়ারি যেটা, সেটা হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান চালু করা হলো এবং এটাকে আমরা রিপাবলিক ডেও বলি। আর 25শে জানুয়ারি যেটা আছে সেটা হচ্ছে ন্যাশনাল ভোটার ডে, জাতীয় ভোটার দিবস। এই দিন কি করা হয় না, যারা প্রথম ভোটার হচ্ছেন আর কি, ওই সময় 18+ হচ্ছেন সেই ইয়ারে, তাদের হাতে ভোটার কার্ড তুলে দেওয়া হয়। তবে মনে রাখতে হবে বর্তমান সময়ে আগে কি হতো না, আগে ঠিক একবারই হতো ভোটার কার্ড কোনো একটা বছরের সময়ে, সাধারণত আগস্ট সেপ্টেম্বর এই সময়, এবং ভোটার কার্ডটা পাবলিশ হতো 5ই জানুয়ারি, মানে ড্রাফট রোলটা, ইলেকটোরাল রোলটা। পরবর্তী সময়ে তার ভোটার কার্ডগুলো দেওয়া হতো 25শে জানুয়ারিতে, জাতীয় ভোটার দিবসের দিনে। কিন্তু বর্তমানে আমরা জানি যে বছরের একটা ভাগ করে দেওয়া হয়েছে, কোয়ার্টারলি ভাগ করে দেওয়া হয়েছে এবং সেই ভাগে ভাগে কিন্তু নির্দিষ্ট সময়ে ভোটার কার্ড হচ্ছে। অর্থাৎ এখন 4বার ভোটার কার্ড হচ্ছে, নতুন ভোটার কার্ড। যাই হোক, নেক্সট আমরা এলাম 87 নম্বর প্রশ্ন এবং আজকের সেটের সবথেকে সোজা প্রশ্ন। এই প্রশ্নটি আলোচনা করার আগে রিকোয়েস্ট করে রাখবো আপনাদের, যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিও যদি পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন। আজকের সেটের প্রশ্ন 87 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে? অপশন এ রাজেন্দ্র প্রসাদ, অপশন বি বল্লভভাই প্যাটেল, অপশন সি বিধানচন্দ্র রায়, অ্যান্ড ডি সর্বপল্লী রাধাকৃষ্ণন। এ সবথেকে সোজা প্রশ্ন এবং প্রত্যেকে জানেন যে ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন অবশ্যই অপশন ডি ইজ দ্য রাইট আনসার, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট, তুলঘুমা যুদ্ধ পদ্ধতি বা তুলঘুমা ওয়ার স্ট্র্যাটেজি ভারতের ইতিহাসে কে প্রথম ব্যবহার করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক,
অপশান বি আলাউদ্দিন খলজি, অপশান সি আওরঙ্গজেব, অ্যান্ড ডি বাবর। খুব কমন প্রশ্ন, WBCS প্রথমবার এই প্রশ্নটা এসেছিল যে তুলঘুমো ওয়ার স্ট্র্যাটেজি কে ব্যবহার করেন। মনে রাখতে হবে, আমরা দেখেছিলাম যে ইব্রাহিম লোদির সঙ্গে যখন বাবরের যুদ্ধ হলো, প্রথম পানিপথের যুদ্ধ, সেখানে বাবর ভার্সেস যে ইব্রাহিম লোদি, সেখানে ইব্রাহিম লোদির কিন্তু প্রচুর সৈন্য, কয়েক থাউজেন্ড সৈন্য ছিল, কিন্তু সে জায়গায় বাবরের কিন্তু হাতে গোনা কয়েক সৈন্য ছিল, অথচ তিনি কিন্তু ইব্রাহিম লোদিকে হারিয়ে দিলেন। হারিয়ে দেওয়ার মূল কারণই ছিল এই তুলঘুমো ওয়ার স্ট্র্যাটেজি। মূলত বাবরের সেই সময় যিনি সেনাপতি ছিলেন রুমি, তিনি যুদ্ধ পদ্ধতিটা শিখেছিলেন মধ্য এশিয়া থেকে, এবং সেখানে তিনি যুদ্ধ পদ্ধতিটা শিখে এসেছিলেন এবং যুদ্ধ পদ্ধতি এখানে ব্যবহার করেছিলেন, যার ফলেই কিন্তু প্রথম পানিপথের যুদ্ধে বাবর বাবর জয়লাভ করে ইব্রাহিম লোদির কাছে, এবং তারপরেই মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। ফলে আমরা বুঝতে পারছি যে তুলঘুমো ওয়ার স্ট্র্যাটেজি প্রথম ইন্ট্রোডিউস করেছিলেন বাবর। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, এই ধরনের ওয়ার স্ট্র্যাটেজি থেকে বর্তমানে প্রশ্ন আসছে। আমরা যখন হর্ষাঙ্ক বংশ পড়েছিলাম বা আমরা যখন মৌর্য বংশ পড়েছিলাম, সেখানে বিভিন্ন যুদ্ধ পদ্ধতির কথা পড়েছিলাম, যেমন আমরা পড়েছিলাম মহাশিলা কণ্টক, রথ মুসল, এই ধরনের কিন্তু ওয়ার স্ট্র্যাটেজিগুলো আপনি পাবেন। নেক্সট আমরা এলাম 89 নম্বর প্রশ্নে। উত্তর ভারতের মন্দির শৈলী ছিল বেশিরভাগই অপশন এ নাগারা, অপশন বি ভেসেরা, অপশন সি দ্রাবিড়া, ডি কোনোটিই নয়। মনে রাখতে হবে, আর্ট অ্যান্ড কালচারের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ধরনের আর্কিটেকচার, টেম্পল আর্কিটেক্ট যেগুলো ছিল সেগুলো। ইউপিএসসির ক্ষেত্রে আমরা জানি যে এখান থেকে ডিটেলসে প্রশ্ন আসে যে কোন মন্দিরের নাগরা যে শিল্পকলা, তার কী বৈশিষ্ট্য ছিল, মন্দিরে কোথায় গর্ভগৃহ ছিল, কার গর্ভগৃহ ছিল না। ইউপিএসসির ক্ষেত্রে আমাদের জাস্ট মনে রাখতে হবে, কীভাবে মনে রাখবেন। আমরা যদি নাগারাটাকে দেখি, আপনি এইভাবে মনে রাখুন, নাগারার কিন্তু প্রথমে আছে দন্তন্য, মানে এন থেকে মনে রাখুন নর্থ, অর্থাৎ উত্তর ভারতে যেগুলো আছে সেটা হচ্ছে নাগারা শিল্পকলা। দ্রাবিড়া মানে আমরা বুঝতেই পারছি, দ্রাবিড় আমরা বলতে সাধারণত সাউথ ইন্ডিয়াটাকে বোঝাই, সাউথে আছে দ্রাবিড়া। ঠিক মধ্যে, এই দুটোর মধ্যে যেটা আছে সেটাই হচ্ছে ভেসেরা, অর্থাৎ মিডিলে। অর্থাৎ ভারতের মূলত উত্তর ভারতে যে শিল্পকলাগুলো আছে, মানে মন্দিরের গঠনগুলো, সেগুলো হচ্ছে নাগারা, এবং দক্ষিণ ভারতের যে শিল্প আছে মন্দির শিল্প, সেগুলো হচ্ছে দ্রাবিড়া, এবং মধ্যেখানেগুলো যেটা সেটা হচ্ছে ভেসারা, সাতপুরা পর্বত, বিন্ধ্য পর্বত, গোদাবরী নদীর তীরবর্তী এলাকা, এই সমস্ত এলাকায়। এই জাস্ট মনে রাখার জন্য এটা বোঝালাম। ফলে আপনি বুঝতেই পারলেন যে আজকের যেটা প্রশ্ন, উত্তর ভারতের মন্দির শিল্পী ছিল বেশিরভাগই নাগারা। নেক্সট আমরা এলাম আজকে সেটের শেষ প্রশ্ন, এবং খুবই একটা ইজি প্রশ্ন। সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত নয়? অপশন এ কালীবঙ্গান, অপশন বি দৈমাবাদ, অপশন সি রোপার, অ্যান্ড ডি লোথাল। আমরা বুঝতেই পারছি এখানে যে কালীবঙ্গান যেটা আছে সেটা যে রাজস্থানে অবস্থিত, প্রত্যেকে আমরা জানি। দৈমাবাদ আমরা জানি মহারাষ্ট্রে অবস্থিত, এবং সবথেকে যেটা দক্ষিণতম যেটা স্থান আর কি সিন্ধু সভ্যতা, সেটা হচ্ছে দৈমাবাদ। আর রোপার তো অবশ্যই আমরা জানি পাঞ্জাবে অবস্থিত। রাইট অ্যান্সার হবে লোথাল একমাত্র গুজরাটে অবস্থিত। যাই হোক, পরবর্তী যে প্রশ্নগুলো আছে আমাদের টার্গেট সেটের, সেগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।